প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের সবাইকে স্বাগত জানাই সহজ পাঠ কোচিং সেন্টারের এই আয়োজনে। আজকের আলোচনা আমরা ওই 2 নম্বর অধ্যায় চলছে গ্যাসের আচরণ, সেই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক চার্লসের সূত্র নিয়ে কথা বলবো। চার্লসের সূত্রের বিবৃতি থেকে শুরু করে গাণিতিক রূপ এবং এই সংক্রান্ত যত প্রশ্ন আছে সবগুলো কিন্তু আমরা আলোচনা করব। এবং ভিডিও শেষে থাকছে চার্লসের সূত্র থেকে যে গাণিতিক সমস্যাগুলো পরীক্ষা আসতে পারে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটা একটু লেন্দি হবে, কিন্তু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই ভিডিওটা দেখার পরে চার্লসের সূত্র সম্পর্কে আর কোনো তোমাদের অসুবিধা থাকবে বলে মনে হয় না। চলো শুরু করা যাক ভিডিওটি। গ্যাসের আচরণ বুঝতে গেলে এই সকল গ্যাসীয় সূত্রগুলো, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র আমাদের খুব ভালোভাবে বুঝতে হয় এবং এইগুলো অনেক সহজ। আমরা জাস্ট নিজেদের মধ্যে এটা ভয় তৈরি করে রেখেছি। আসলে এই সমস্ত সূত্রগুলো ঘোরাফেরা করছে 4টি রাশি নিয়ে: গ্যাসের চাপ, গ্যাসের আয়তন, গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর, যেটাকে মোল দিয়ে পরিমাপ করা হয়ে থাকে। বয়েলের সূত্রের ক্ষেত্রে গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর বা মোল সংখ্যা স্থির ছিল এবং তোমার আয়তন আর চাপ ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হচ্ছিল। চার্লসের সূত্রের ক্ষেত্রে ধ্রুবক থাকবে এই 4টির মধ্যে, চাপ এবং ভর ধ্রুবক থাকবে। তাহলে কমন কোনটা? বয়েল এবং চার্লস সূত্রের মধ্যে কমন হলো এন বা ভর সংখ্যা, ভুল বললাম, গ্যাসের ভর প্রত্যেকটা ক্ষেত্রে কমন। আর চার্লসের সূত্রে চাপ, বয়েলের সূত্রের টেম্পারেচার বা উষ্ণতা স্থির। তো চার্লসের সূত্রে উষ্ণতা স্থির রেখে বাকি দুটো, অর্থাৎ তোমার ভি এবং টেম্পারেচার, আয়তন এবং টেম্পারেচার পরস্পর পরিবর্তনশীল। ঠিক আছে, কিভাবে পরিবর্তনশীল আমরা কমন যদি সেন্স লাগে তাহলে বুঝতে পারবো। দেখো, তুমি যদি সাইকেলটাকে বাইরে রৌদ্রে রেখে দাও, তোমার সাইকেলের চাকা কিন্তু পাঞ্চার হয়ে যেতে পারে। কারণটা কি? রৌদ্র পেলে সাইকেলের চাকার ভিতরে যে বাতাস আছে সেই বাতাস কিন্তু আয়তনে বেড়ে যাবে এবং ওটা বাস্ট হয়ে যাবে। একটা তরল দিয়ে উদাহরণ দিই, তরল মানে উষ্ণতা বাড়ালে প্রত্যেকটা জিনিসের কিন্তু আয়তন বেড়েছে। যেমন দুধ জাল দিলে কি হচ্ছে, দুধটা ফুলে ফেপে উতলে পড়ে যায়, তাহলে উষ্ণতা বাড়ালে কিন্তু আয়তনটা বেড়ে যায়। তেমনই গ্যাসের ক্ষেত্রেও একই জিনিস হয়। গ্যাসের অণুগুলো যখন তাপ পায় তখন ওর গতিশক্তি বেড়ে যায়, এদিক সেদিক ছোটাছুটি করে, তাই ওর অনেক বেশি দূরে দূরে চলে যায় এবং আয়তনটা বেড়ে যায়। তো সেই কতটা আয়তন বাড়বে, কতটা তাপমাত্রা দিলে কতটা আয়তন বাড়বে, সেই নিয়ে কিন্তু চার্লসের সূত্র আমাদেরকে বলে দেয়। কি বলছে? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, তাহলে চাপও স্থির, ভরও স্থির। গ্যাসের আয়তনটা কি হচ্ছে? প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যতটা আয়তন থাকবে সেই আয়তনের 1/273 অংশ বাড়বে অথবা কমবে। উষ্ণতা 1 ডিগ্রি বাড়ালে 1/273 অংশ বেড়ে যাবে, উষ্ণতা কমিয়ে দিলে আগের উষ্ণতার যা ছিল তার থেকে কিন্তু 1/273 অংশ কমে যাবে। এটাই বলছে এখানে। আগের উষ্ণতা বা প্রাথমিক উষ্ণতা, প্রাথমিক আয়তন কোনটাকে ধরা হচ্ছে? প্রাথমিক আয়তন ধরা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের যে আয়তনটা থাকে সেই আয়তনকে প্রাথমিক আয়তন ধরা হচ্ছে। এবং 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বাড়ালে সেই প্রাথমিক আয়তনের কত অংশ বেড়ে যাবে? 1/273 অংশ বেড়ে যাবে। ওটাকে একটু গাণিতিক আকারে আমরা লিখি। ঠিক আছে, ধরে নিই নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের নির্দিষ্ট চাপের মধ্যে আছে। সেরকম পরিস্থিতিতে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তনটা V0, রাইট? এখন আমি উষ্ণতা বাড়িয়ে 1 ডিগ্রি করে দিলাম, তাহলে গ্যাসের আয়তন কতটা বাড়বে? না, আগে যে বা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন যা ছিল তার থেকে সেই গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পাবে, রাইট? তাহলে আলটিমেটলি কত বৃদ্ধি পাচ্ছে? এটা জাস্ট আমরা সিম্পলিফাই করি, V0/273। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের মোট আয়তন কত হচ্ছে? মোট আয়তন আগে ছিল V0, মানে শূন্যতে যখন 0 ডিগ্রি ছিল তখন V0 ছিল। এখন কতটা বেড়ে গেল? এখন V0/273 বেড়ে গেল। বৃদ্ধিটা যোগ করলে তবে তোমরা মোট পাবো। এটা হলো আমাদের 1 ডিগ্রি সেলসিয়াসের মোট তোমার আয়তন। এখন 1 ডিগ্রি না বাড়িয়ে যদি আমি 2 ডিগ্রি বাড়াতাম, তাহলে দেখো 1 ডিগ্রি বাড়ালে তোমার V0/273 বাড়ে, তাহলে 2 ডিগ্রি বাড়ালে নিশ্চয়ই ডবল বাড়বে। আগে যা ছিল তার থেকে ডবল বাড়বে। আগে বেড়েছিল তোমার এটা, এখন আর ডবল হয়ে যাবে, ওটা ডবল বৃদ্ধি পাবে। তাহলে এটা বৃদ্ধির পরিমাণ।
তাহলে যদি মোট উষ্ণতা আমি মাপি, মোট উষ্ণতা বলছি, আয়তন মাপি, তা সেটা দাঁড়াবে প্রাথমিক আয়তন যা ছিল তার সঙ্গে বৃদ্ধিটা আমি যোগ করে দেবো, দিলে আমি মোট উষ্ণতা আয়তন পেয়ে যাব। একইভাবে যদি আমি 2 ডিগ্রি না দিয়ে একটা চলরাশি নিই, T°C উষ্ণতা বাড়িয়ে দেবো, তো সেক্ষেত্রে আয়তন বৃদ্ধি পাবে কিন্তু টি ডবল হয়ে যাবে। এটা 2 গুণ হয়েছিল, এটা টি গুণ হয়ে যাবে। এটা হলো বৃদ্ধির পরিমাণ, এতটা বৃদ্ধি পাবে। তাহলে T°C উষ্ণতায় মোট আয়তন যদি ভিটি ধরি, তাহলে সেইটা সমান কি হবে? সেটা সমান মোট আয়তন, প্রাথমিক আয়তন যোগ বৃদ্ধির পরিমাণ। বৃদ্ধিটা যদি আমি যোগ করে দিই, তাহলে মোট আয়তন আমরা পেয়ে যাব। এখান থেকে V0 কমন যাচ্ছে, এখানে V0, এখানে V0 নিলে এখানে 1 পড়ে আছে, আর এখানে শুধুমাত্র T/273 পড়ে আছে। এখানে টি মানে হলো সেলসিয়াস উষ্ণতা, ঠিক আছে। এটা হলো তোমার T°C উষ্ণতা বৃদ্ধির জন্য চার্লসের সূত্র। যদি আমরা T°C উষ্ণতা কমিয়ে দিতাম, তাহলে চার্লসের সূত্রটা দাঁড়াতো এরকম। যদি কমিয়ে দিতাম, আমি শর্টে লিখছি, তাহলে আমাদের এই জায়গাটা প্লাস না হয়ে মাইনাস হতো। কম মানে মাইনাস হয়ে যাওয়া, নিশ্চয়ই বোঝা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের চার্লসের সূত্র, ঠিক আছে। আমি আরেকবার এটাকে এক্সপ্লেন করছি। চার্লসের বিবৃতি কি ছিল? যে 1 ডিগ্রি বাড়ালে প্রাথমিক আয়তনের 1/273 অংশ বেড়ে যাবে। প্রাথমিক আয়তন মানে কত? 0°C উষ্ণতা যে আয়তন ছিল, সেই আয়তন এর মানে গুণ চিহ্ন, আয়তন 1/273 অংশ বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক যদি তার বিপরীত করা হয়, অর্থাৎ কমিয়ে দেওয়া হয়, তাহলে কমে যাবে, এই 1/273 অংশ কমে যাবে। তা আমি বৃদ্ধি ধরে অঙ্কটা করছি। 1 ডিগ্রি বাড়ালে যদি তোমার V/273 অংশ বাড়ে, 2 ডিগ্রি বাড়ালে আর ডবল বাড়বে, 3 ডিগ্রি বাড়ালে 3 ডবল বাড়বে, তেমন T ডিগ্রি বাড়ালে T ডবল বাড়বে। তাহলে T ইন্টু V0/273, তাহলে এটা বৃদ্ধির পরিমাণ। এবং আগে ছিল কত? আগে ছিল V0, আরও বৃদ্ধি পেয়ে এতটা বৃদ্ধি পেলো, তাহলে মোট আয়তন এটা হবে। সেটা আমি ক্যালকুলেশন করে মোটামুটি একটা জায়গায় এলাম যে VT সমান V0 ইন্টু 1 + T/273। যদি উষ্ণতা বৃদ্ধি না করে আমি উল্টো করতাম, কমিয়ে দিতাম, তাহলে সূত্র দাঁড়াতো VT সমান, বা মাইনাস VT দিচ্ছি কারণ হ্রাস পাচ্ছে, মাইনাস VT সমান V0 ইন্টু 1 - T/273। এখান থেকে একটা বেশ গুরুত্বপূর্ণ জিনিস আসে। তাহলে ভাবো, গ্যাসের আয়তন কমতে 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 একসময় 0 তো হয়ে যাওয়া সম্ভব, তাই না? আসলে তাই, বাস্তবে না হওয়া সম্ভব না হলেও কিন্তু গাণিতিকভাবে আমরা গ্যাসের আয়তনকে শূন্য করতে পারি। দেখি কিভাবে শূন্য করি। দেখো, চার্লসের সূত্র থেকে আমরা পরম শূন্য উষ্ণতার ধারণা পাই, মানে যে উষ্ণতায় গ্যাসের আয়তন একেবারে 0 হয়ে যাবে, এমন উষ্ণতা কি সত্যি বাস্তবে সম্ভব? চলো দেখা যাক। আচ্ছা, চার্লসের সূত্রতে কি পাই আমরা? VT সমান V0 ইন্টু 1 + T/273, রাইট? যেখানে টিটা হলো তোমার উষ্ণতা। এখন আমি উষ্ণতাকে কমিয়ে করতে চাই 273°C। তাহলে কত করব? 273। দেখি এই উষ্ণতায় আয়তনটা কি দাঁড়ায়। V0 ইন্টু 1 + টির জায়গায় আমি লিখবো 273। আমি গ্যাসের উষ্ণতাকে যদি এই মাত্রায় নিয়ে যাই, কি হয় দেখি। 273 কেটে গেল, তাহলে পড়ে হলো -1। তাহলে মাইনাসে প্লাসে -1, -1 কি হবে? +1 -1 কেটে বিয়োগ হলে 0 হয়ে যাবে। দেখো, আলটিমেটলি আয়তনটা 0-র সঙ্গে যাই গুণ করো, 0 হয়ে যাবে। তাহলে এমন একটা উষ্ণতা আছে যে উষ্ণতায় যদি গ্যাসকে নিয়ে যাওয়া সম্ভব হতো, তাহলে কিন্তু গ্যাসের আয়তনটা একেবারে শূন্য হয়ে যেত। কোন উষ্ণতা সেটা? যেটা -273°C। তাই এই উষ্ণতাকে বলা হয় গ্যাসের পরম উষ্ণতা, যে উষ্ণতাতে গ্যাসের আয়তনটি সম্পূর্ণ শূন্য হয়ে যায়। শুধু গ্যাসের আয়তন নয়, গ্যাসের গতিশক্তিও কিন্তু সম্পূর্ণ শূন্য হয়ে যায়। কিন্তু বাস্তবে এরকম করা সম্ভব নয়। আসলে যখন গ্যাসকে তুমি চাপ দেবে, চেপে গ্যাসের আয়তন ছোট করবে, তখন গ্যাসের অণুগুলো কাছাকাছি চলে আসবে। গ্যাসের অণুগুলো কাছাকাছি চলে আসলে কিন্তু সেটা তরলে পরিণত হয়ে যায়, আর সেটা গ্যাস থাকে না। আর যদি গ্যাস না থাকে, তাহলে চার্লসের সূত্র প্রযোজ্য হয় না, রাইট? তাহলে জাস্ট আমরা এটা পরীক্ষালব্ধভাবে আমরা গাণিতিকভাবে দেখতে পাচ্ছি যে -273°C উষ্ণতা গেলেই গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, যা বাস্তবে সম্ভব নয়। তাও আমরা এটাকে মনে রাখবো, রাইট? তাহলে এই পরম শূন্য উষ্ণতার কনসেপ্ট থেকে আমরা একটা লেখচিত্র আঁকতে পারি, খুবই গুরুত্বপূর্ণ লেখচিত্র। চার্লস সূত্রের অনুযায়ী V বনাম T লেখচিত্র, রাইট? T মানে এখানে তো কিন্তু তোমার সেলসিয়াস উষ্ণতাকে বোঝাচ্ছে। আঁকা যাক, চলো।
আচ্ছা, এটাকে একটু পিছন দিকে বাড়িয়ে দিয়ে আমাদের পিছন দিকটা লাগবে। এখানে 0 ডিগ্রি সেলসিয়াস, যত এদিকে যত যাবে উষ্ণতা বাড়বে। আর উপর দিকে আয়তন, আমরা আয়তনটাকে নিচ্ছি ভি বা ভলিউমটাকে নিচ্ছি। এখন আমরা জানি যে উষ্ণতা যত বাড়বে আয়তন কি হবে, বাড়বে। উষ্ণতা কমলে আয়তন কমবে। তো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তো গ্যাসের আয়তন শূন্য হয় না, কিছুটা থাকে। তাই আমি এখান থেকে শুরু করছি। যখন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা তখন গ্যাসের আয়তন কিছুটা থাকবে, তাই এখানে পয়েন্টটা নিলাম। এবার যত বাড়াবো তত কিন্তু আমার পয়েন্টটা উপরে নিতে হবে, কারণ ভলিউমটা বাড়বে। আর যদি এদিকে নিই 1 ডিগ্রি 2 ডিগ্রি করে বাড়াই, তাহলে কিন্তু আমার আয়তনটা কিন্তু 1 একক 2 একক বাড়বে, মানে এই উপরের দিকে যাচ্ছে। তাহলে এই বিন্দু এই বিন্দু এই বিন্দু যদি নিতে থাকি, দেখতে পাবে এরকম একটা সরলরেখা আমরা পেয়ে যাব। এ তো গেল বাড়ার কথা। এবার যদি আমি উষ্ণতা কমিয়ে দিই তাহলে কি হবে, শূন্য থেকে নামালে আয়তনটা আরও কমবে। এই আয়তনের গ্রাফটা এদিকে নাহলে আয়তন আমাকে একটু কম গুনতে হবে, মানে এই সোজা আসতে হবে। তাহলে এই আবার এদিকে করলে আরও কমে যাবে, মানে এখানে আসতে হবে। এইভাবে দেখা যাবে যে কমতে কমতে যখন আমি -273 ডিগ্রি সেলসিয়াসে আসবো, তখন এই লেখচিত্রটি তোমার একদম নিচে ঠেকে যাবে, উষ্ণতা অক্ষকে ছুঁয়ে যাবে, মানে আয়তন একেবারে কিন্তু জিরো, একেবারে আয়তন জিরো। তাহলে এই উষ্ণতাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলছি। এটা খুব ভালো করে এঁকে রাখবে। এটা নির্দিষ্ট একটা চাপের ক্ষেত্রে কিন্তু আঁকা হলো, রাইট? এখানে তোমরা এই ব্যাপারটা একটু বলে দিই তোমাদেরকে, যদি P2 দিয়ে দেয় আর P1 দিয়ে দেয় এবং জিজ্ঞাসা করে যে কোনটা বেশি চাপ কোনটা কম চাপ, তখন তোমার বলবে যে যেটা নিচে থাকবে সেটা কিন্তু তোমার বেশি চাপ, যেটা উপরে থাকবে সেটা কম চাপ। কেন একটু বুঝে নাও। দেখো, আমরা এখানে টেম্পারেচার বাড়ার সাথে সাথে আয়তনের বৃদ্ধিটা মাপছি। এখন যদি গ্যাসটা চাপের মধ্যে থাকে, কিন্তু তাহলে ও কিন্তু বেশি এক্সপ্যান্ড বা বিস্তৃত হতে পারবে না। উষ্ণতা তুমি বাড়ালে কিন্তু যতটা আগে আয়তন বাড়ছিল, তাহলে সেই তোমার আর বাড়তে পারবে না। যদি চাপ বেশি থাকে তখন গ্রাফটা নিচের দিকে নেমে যাবে। আর যদি তুমি চাপ কমিয়ে দাও, তাহলে উষ্ণতা বাড়ার সাথে সাথে কিন্তু প্রচণ্ড বেশি পরিমাণে কিন্তু গ্যাসটা ফুলে উঠবে। তাহলে এই গ্রাফটা তখন উপরের দিকে উঠবে, ব্যাপারটা উপরের দিকে উপরে থাকবে। তাহলে নিশ্চয়ই এই চাপটা কম, তাই গ্রাফটা উপরের দিকে। আর যখন গ্যাসটা চাপের মধ্যে থাকবে তখন কিন্তু বেশি আয়তনটা এক্সপ্যান্ড করতে পারবে না, তাই গ্রাফটা নিচের দিকে দেখতে পাবো আমরা। এক্ষেত্রে P1টা বড়, P2 ছোট, P1 বেশি P2 ছোট। বিজ্ঞানী কেলভিন একটা নতুন স্কেল উনি প্রস্তাব দিলেন, যে স্কেলে কি করা হলো, এই যে আমরা যে -273 ডিগ্রি সেলসিয়াসের কথা বলছি, এর থেকে তো আর কম উষ্ণতা হতে পারে না। উনি এটাকেই শূন্য ধরে নিলেন, যেটাকে আমি 0 কেলভিন ধরে নেব বা 0 একক ধরে নেব। তাহলে 0 কেলভিনের নিচে আর কোনো তাপমাত্রা নেই। এটা আমাদের হিসাব করতে কেমন একটু অড লাগে, -273 ডিগ্রি। উনি ওটাকে সিম্পলিফাই করার জন্য কি করলো, -273কেই উনি শূন্য ধরে নিলেন। এবং আমরা যেমন ডিগ্রি তোমার ডিগ্রিতে 1 ডিগ্রি বাড়ালে যা হয়, কেলভিনেও প্রতি ডিগ্রি মানটা উনি সেম রাখলেন। তাহলে গুছিয়ে বলতে গেলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে উনি বিজ্ঞানী কেলভিন -273 ডিগ্রি সেলসিয়াসকে শূন্য ধরে নিলেন এবং তাপমাত্রার প্রতি ডিগ্রিকে উনি 1 ডিগ্রি সমান ধরে নিলেন। মানে এখানে 1 ডিগ্রি বৃদ্ধি মানে যা উষ্ণতা বাড়বে, তোমার সেলসিয়াসেও 1 ডিগ্রি উষ্ণতা বাড়লে সেই সমান উষ্ণতা বাড়াকেই আমরা ধরতে পারবো, রাইট? তাহলে সেই অনুযায়ী একটু গুনতে থাকো দেখি। এখান থেকে গুনতে 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 যদি 273 ঘর গুনি, তাহলে শূন্য হয়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াস, রাইট? আর এখানে এরকম গুনতে গুনতে এখানে তো তোমার ওই 273 ঘরই গুনতে হবে, কারণ এখানে 1 ঘর যায়, এখানে 1 ঘর তা। তাহলে এখানে যদি 1 ঘর বাড়াই, মানে -272 করি, এখানে তাহলে 1 কেলভিন হয়ে যাবে। এরকম বাড়তে 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 দেখা যাবে যেখানে 0 ডিগ্রি সেলসিয়াস সেখানে সেই সমান হয়ে যাবে 273, সরি হ্যাঁ ঠিক আছে, 273 কেলভিন। এইভাবে কিন্তু উনি স্কেলটাকে প্রতিষ্ঠা করলেন। যেখানে 100 ডিগ্রি সেলসিয়াস সেখানে ওনার আরও তোমার 373 ডিগ্রি সেলসিয়াস 73 কেলভিন হয়ে যাবে। এইভাবে উনি স্কেলটাকে সাজালেন। তাহলে একটু ওনার বা কেলভিন স্কেল আর এদিকে কি সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্কটা প্রতিষ্ঠা করা যাক, তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা শর্টে লিখে রাখি, জাস্ট কেলভিন স্কেল পেতে গেলে কিছুই না, সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে অতিরিক্ত 273 যোগ করলেই ঝামেলা শেষ। দেখো এখানে 100 ডিগ্রি সেলসিয়াস মানে 373, তাহলে অতিরিক্ত 273 যোগ করে আমরা পেয়েছি, ঠিক আছে? আচ্ছা, 0 ডিগ্রি সেলসিয়াস তার সঙ্গে অতিরিক্ত 273 যোগ করলে 273 পাওয়া যায়। তো আলটিমেটলি এই সম্পর্কটা এরকম। এবার কেলভিন স্কেল আর সেলসিয়াসের মধ্যে সম্পর্ক আমরা জেনে গেছি, যে কেলভিন স্কেল
এর উষ্ণতা পেতে গেলে সেলসিয়াসের সঙ্গে অতিরিক্ত 273 যোগ করলে ঝামেলা শেষ। এটা একটু আগে বললাম তোমাদের। এখন আমি এই খটোমটো যে সূত্রটা ছিল ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস 273 সরি টি বাই 273 বলতে বলতে গুলিয়ে ফেলছি আমি। এই সূত্রটাকে সিম্পলিফাই করার জন্য বিজ্ঞানী কেলভিন করলেন কি, উনি এই কেলভিন স্কেলের সাহায্যে চার্লসের সূত্রটাকে আবার রিমেক করলেন। আমরাও ওটা পুনরায় তৈরি করি, দেখি কি আসে। তো চার্লসের সূত্র কি ছিল, ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। এখানে টি মানে হলো কিন্তু সেলসিয়াস, রাইট? চার্লসের উনি যেটা নিজে তৈরি করেছিলেন সেখানে সেলসিয়াস স্কেলকে ব্যবহার করেছিলেন, কিন্তু ওটাকে একটু বদলে একটু ভগ্নাংশে যোগ করি, গুণ করে যোগ করে দিলাম 273কে 273 যোগ টি। আশা করি তোমরা এই ব্যাপারটা জানো, এটা আমি আর ডিটেলসে বলছি না। ভগ্নাংশে যোগ করলাম, দেখো ওপরে কি দাঁড়ালো 273 যোগ টি, 273 যোগ সেলসিয়াস করলেই আমরা কি পেয়ে যাই, কেলভিন পেয়ে যাই। সো এখানে আমি বড় হাতের টি লিখবো, কারণ কেলভিন উষ্ণতাকে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। আলটিমেটলি V0 ইন্টু বড় হাতের টি বাই 273। এই বড় হাতের টিটা কি, এটা কেলভিন উষ্ণতা। আমি কেলভিন উষ্ণতাকে যতই বাড়াই বা কমাই, দেখো এই দুটো কিন্তু চেঞ্জ হবে না। 0 সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন তাই থাকবে, আর 273 যা আছে তাই থাকবে। তাহলে আমি কেলভিন উষ্ণতাকে যদি বাড়িয়ে T1 করি, তখন আমার সূত্রটা দাঁড়াবে V0 ইন্টু T1 বাই 273। ঠিক, আবার যদি আমি উষ্ণতাকে T2 করে দিই, আমার সূত্র দাঁড়াবে V0 ইন্টু T2 বাই 273। এখন এক্ষেত্রে আমাদের T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জন্য আমি এটা নিশ্চয়ই আয়তন পাবো, সেটাকে V1 ধরলাম, এটাকে V2 ধরলাম। এবারে সমীকরণটা হয়েছে, এবারে আমরা এটাকে ভাগ করতে পারি। তাহলে বাঁ দিকেরগুলো V1 আর V2 আছে, এটা ভাগ হয়ে যাবে। ডান দিকের গুলো কিন্তু ভাগ হয়ে যাবে। ডান দিকে উপরে আছে V0 ইন্টু T1 বাই 273, এটা V0 ইন্টু T2 বাই 273। সেম রাশিগুলো কেটে যাবে। তাহলে আলটিমেটলি যেটা পেলাম আমরা, V1 বাই V2 সমান T1 বাই T2। V1 V2 ব্যাপারটা কি, দেখো যখন উষ্ণতা আমি পরিবর্তন করব, নিশ্চয়ই আয়তনটাও তো এক থাকবে না, পরিবর্তন হবে। উষ্ণতা বাড়লে আয়তন বেড়ে যাবে। তো যখন আমি উষ্ণতা T থেকে T1 করলাম, তখন আয়তনটা V1 হয়ে গেল। তো চলের ব্যাপার। আবার যদি আমি T1 থেকে বাড়িয়ে T2 করি, আয়তনটা আরেকটু বেড়ে মোট আয়তন দাঁড়াবে V2। সেটা আমরা কিভাবে পাই, আমরা এই ক্যালকুলেশনের মাধ্যমে পাই। ঠিক আছে, আয়তনটা বার করার নিয়ম এটাই যে উষ্ণতা দেয়া থাকলে আমরা উষ্ণতাকে এইভাবে 273 দিয়ে ভাগ করে V0 এর সঙ্গে গুণ করে দিলে আয়তন পেয়ে যাই আমরা। সেই করেছি আমরা, করে এবারে দুটো সমীকরণ তৈরি হলো। সমীকরণকে ভাগ করলাম, বাম পক্ষকে ভাগ করলাম V1 বাই V2, ডান পক্ষকে ভাগ করলাম, বেঁচে আছে T1 বাই T2। আসলে আমাদের সূত্র দাঁড়ালো এটাই। এবার সূত্রটাকে একটু ভিন্নভাবে রিপ্রেজেন্ট করি। যদি আমি টিটাকে এদিকে আনি, তাহলে V1 বাই T1 প্রাথমিক আয়তন আর প্রাথমিক উষ্ণতা যদি আমি ভাগ করি, আর এদিকে V2 বাই T2। দেখো প্রাথমিক আয়তনের প্রাথমিক উষ্ণতা ভাগ করলে যে মানটা পাই, আয়তন যতই পরিবর্তন হোক আর উষ্ণতা যতই পরিবর্তন হোক, তাদের ভাগফলটা কিন্তু আবার সেম। আবার যদি আমি V3 করে দিই, আয়তন আর একটু বাড়িয়ে দিই আর উষ্ণতাকে বাড়িয়ে দিই, তাও কিন্তু ভাগফলটা সমান আসবে। তাহলে ভাগফলটা কি হচ্ছে, সেই ওই P ইন্টু V, মানে চাপ আর আয়তনের গুণফল যেমন ধ্রুবক আসছিল, তেমনি এখানে আয়তন আর উষ্ণতার ভাগফলটাও কিন্তু ধ্রুবক আসছে, ধ্রুবক। ঠিক, তাহলে আমরা আলটিমেটলি ব্যাপারটাকে বলতে পারি যে V বাই টি, মানে আয়তন আর উষ্ণতা, কেলভিন উষ্ণতা ভাগ করলে আমরা ধ্রুবক পাই। তাহলে একটু ব্যাপারটাকে যদি একটু ঘুরিয়ে লিখি, এই টিটাকে ওদিকে আমি গুণ করে দিই K ইন্টু টি, হ্যাঁ আমরা উল্টো কাজ করব। আচ্ছা, ব্যাপারটা তাই দাঁড়ালো এই, আয়তন আর উষ্ণতা পরস্পর সমানুপাতিক। তাহলে এক্ষেত্রে একটা প্রশ্ন পড়তে পারে যে কেলভিন স্কেল অনুযায়ী বয়েলের আধুনিক সূত্রটি ব্যাখ্যা করা। তখন তোমাকে বলতে হবে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তনটি গ্যাসের পরম উষ্ণতার সাথে সমানুপাতিক বা সমানুপাতে পরিবর্তিত হয়। আমরা প্রমাণটা করে দিলাম। ঠিক আছে, তোমাদের যদি বয়েলের কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের গাণিতিক রূপ বলে, তোমরা এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত করবে। V1 বাই V2 সমান T1 T2। এখান থেকে অঙ্ক আমাদের প্রচুর অঙ্ক করতে হবে, গণিত, এটা খুবই ইম্পর্টেন্ট গণিতের জন্য। তারপরে এক্সট্রা যেটা করলাম, এটা কিন্তু আমি বিকল্প সূত্র বার করার জন্য করলাম। দেখো এই ভাগফলটা সমান হচ্ছিল, তাই ভাগফল সমান ধ্রুবক দিয়েছি, ধ্রুবকটা এইভাবে লিখেছি, ধ্রুবক তুলে দিলে
তোমার কি আসে, ভেদ চিহ্ন আসে। তাহলে আয়তন আর এক্ষেত্রে উষ্ণতার সমানুপাতিক, যেখানে আমাদের চাপ আর মোল সংখ্যা বা ভরটা কিন্তু স্থির আছে, স্থির স্থির। রাইট, আশা করি বুঝতে পেরেছ। যেহেতু আমরা একটা নতুন বিকল্প সূত্র পেলাম যে আয়তন আর উষ্ণতা পরস্পর সমানুপাতিক, তাই এখান থেকে আমরা নতুন ধরনের একটা লেখচিত্র পাবো। দেখে নাও, যদি আমরা ভি বনাম টি, এক্ষেত্রে টি মানে হলো কেলভিন উষ্ণতা, তো নিচে যদি আমি কেলভিন উষ্ণতাকে বাড়াই আর উপরের দিকে যদি আমি আয়তনকে বাড়াই, বলো তো কেলভিন উষ্ণতা 0 যখন হবে তখন আয়তন কত হবে? একটু আগে তোমরা পড়ে আসছো যে কেলভিন উষ্ণতা 0 মানেই হলো -273, -273 আয়তন কি হয়? 0 হয়ে যায়। তাহলে 0 কেলভিনে আয়তন কত হবে? 0 হবে। তাহলে যখন 0 আয়তন, টেম্পারেচার 0, তখন তোমার আয়তন 0। যত উষ্ণতা বাড়াবো আয়তনও বাড়বে, আরও বাড়ালাম আরও বাড়বে, আরও বাড়ালাম আরও বাড়বে। এইভাবে কিন্তু আমরা গ্রাফটা আঁকলে দেখতে পাবো যে মূল বিন্দুগামী একটি সরলরেখা পাবো। কি বললাম? মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে কেলভিন স্কেল অনুযায়ী বা কেলভিন উষ্ণতা অনুযায়ী ভি বনাম টি লেখচিত্র কেমন হবে? মূল বিন্দুগামী একটি সরলরেখা পাবো। আর ওদিকে আমরা কি পেয়েছিলাম সেলসিয়াস স্কেল অনুযায়ী? না, তোমার ওই উষ্ণতা অক্ষকে একটা নির্দিষ্ট স্থানে ছুঁইছে, সেটা হলো -273°C, সেখানে ছুঁইছে, এরকম একটা আমরা সরলরেখা পাচ্ছি, যেটা কিন্তু মূল বিন্দুগামী নয়। এখান থেকে একটা ইন্টারেস্টিং প্রশ্ন আসতে পারে, যেটা আমি ইতিমধ্যে আগে দেখিয়েছি। এটা যদি P1, সাপোজ P2 আর P3 দিলাম, আমি তোমরা নামের সঙ্গে গুলিয়ে ফেলবে না, আসলে কনসেপ্টটা বুঝবে, ঠিক আছে? তাহলে আমি আগে কি বলেছিলাম যে যদি চাপ বেশি হয় তাহলে গ্যাসটা চাপের মধ্যে থাকবে, তাহলে বেশি উষ্ণতা বাড়ার সাথে সাথে বেশি বাড়তে পারবে না, তাই গ্রাফটা নিচের দিকে থাকবে। তুমি এই বাড়ালে তোমার যদি চাপ বেশি থাকে আয়তনটা বেশি বাড়তে পারবে না, সামান্য বাড়বে, এই সামান্য বাড়বে। যদি তোমার চাপটা কমিয়ে দাও, ওই একই পরিমাণ যদি তুমি দাও, মানে উষ্ণতা বাড়াও, প্রচণ্ড বেশি তোমার আয়তন বেড়ে যাবে, এই এতটা বেড়ে গেল। তাহলে চাপ কম থাকলে কিন্তু তোমার আয়তনটা বেশি বাড়ছে। তাহলে উপরের দিকে যে গ্রাফগুলো আছে নিশ্চয়ই সেই চাপগুলো কম। এক্ষেত্রে P1 সব থেকে ছোট, মানে চাপটা সব থেকে কম। যত চাপ বাড়বে গ্রাফটা নিচের দিকে নামবে। P2 তার থেকে বড়, P3 তার P3 তার থেকে আরও বেশি, ঠিক আছে? এই তোমরা একটু খেয়াল রাখবে, তোমরা যদি ঘুরিয়ে দিত তাহলে তোমরা ঘুরিয়ে লিখতে, একটু শুধু ওপর আর নিচ ব্যাপারটা বুঝে রাখবে। চাপ বাড়লে গ্রাফটা নিচের দিকে নামবে, কারণ আয়তনটা বেশি বাড়তে পারবে না, শুধু এইটুকু মাথায় রেখে দাও। একটি সিম্পল অঙ্ক দিয়ে তোমাদেরকে শুরু করছি, সহজ দিয়ে শুরু করলে বুঝতে সুবিধা হবে, তারপর আমরা ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে যাব। তো এই অঙ্কটির ক্ষেত্রে একটু অঙ্কটা পড়ি, আগে বুঝতে হবে যেটা চার্লসের সূত্র থেকে এসেছে কিনা। 27°C উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 400 সেন্টিমিটার কিউব হলে সমচাপে, প্রথম কুলু পেয়ে গেলাম, চাপটা সমান, তাহলে এটা চার্লসের সূত্র। 33°C উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত হবে? তাহলে আমাদের প্রাথমিক উষ্ণতা দিয়ে দিয়েছে আর প্রাথমিক আয়তন দিয়ে দিয়েছে। এখন আমরা অন্তিম যে উষ্ণতা, অর্থাৎ উষ্ণতা বাড়িয়ে দেওয়া হলো, সেই বাড়িয়ে দেওয়ার জন্য আয়তনটা কত হবে টোটাল? তোমরা নর্মালি বলো তো উষ্ণতা বাড়লে আয়তন কি হবে? নিশ্চয়ই বাড়বে। সে বেড়ে কতটা হবে? আগে ছিল 400, এখন কত হবে সেটা বার করতে হবে। একটু খেয়াল করে দেখো, আমি বলেছিলাম যে আমরা এই ক্ষেত্রে কোন সূত্র ইউজ করব? বিকল্প সূত্রটি, তাই না? মানে কেলভিন সূত্র, কেলভিন স্কেল থেকে যেটা পেয়েছি, তাতে কিন্তু এটা কি কেলভিন উষ্ণতা না। তাহলে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে মনে রাখবে অবশ্যই সেলসিয়াসকে তোমাকে কেলভিনে নিয়ে যেতে হবে, অর্থাৎ 273 যোগ করতে হবে। আমি একটু লিখি যারা দেওয়া আছে। প্রাথমিক উষ্ণতা T1 ধরলাম, যার মান হলো, আসলে 273 ঠিক না, এটার সঙ্গে আমাকে 27°C ঠিক না, 27-এর সঙ্গে আমাকে 273 যোগ করতে হবে, তবেই আমি আলটিমেটলি উষ্ণতা পাবো। 300 কেলভিন হলো আমার প্রাথমিক উষ্ণতা। প্রাথমিক আয়তনটা কত? প্রাথমিক আয়তন 400। আচ্ছা, অন্তিম উষ্ণতা কত? T2 সমান 33 আমরা লিখবো বটে, কিন্তু এটা দিয়ে অঙ্ক করলে হবে না, এর সঙ্গে অতিরিক্ত কত যোগ করতে হবে? 273 যোগ করতে হবে, তবে তোমরা কেলভিন পাবো। 3 দুগুণে 6, হাতে 1 বলছি, 10 হাতে 1, 306 কেলভিন। আশা করি বুঝতে পেরেছো। একটু যোগ ভুল হলে দেখে নিও, একটু আমি তাড়াহুড়ো করছি। এই বই যোগ ভুল হলে কোথায় যাবো ভাই। যাক, তো আমরা জানি না যেটা আসলে V2 জানি না, ঠিক আছে? V2 বার করবো। তাহলে আমার সূত্রটা কি ছিল? V1 বাই V2 ইকুয়াল টু T1 বাই T2। সরি, আমাদের কি জানা নেই বলো তো? V2 জানা নেই।
তাহলে ভি2টাকে আমরা মানে একদিকে রাখি, এটাকে উল্টে দিই ব্যাপারটাকে, v2/v1, এদিকে t2/t1, এদিকে v1টাকে কোনাকুনি গুণ করে দেবো, তাহলে v2 সমান আমরা পেয়ে গেলাম t2 ইন্টু v1/t1। আশা করি বুঝতে পেরেছো, নর্মাল বীজগাণিতিক হিসাবপত্র, আশা করি বুঝতে পেরেছো। এদিকে উল্টে দিলাম, এ সব দিকে উল্টে যাবে, তারপরে কোনাকুনি গুণ করলাম, v1টাকে t2 সঙ্গে গুণ করে দিলাম। এবার মানগুলো পুট করবো, ঝামেলা শেষ। t2 কত আমাদের দেখি, t2 33 কিন্তু নয়, পুরো অঙ্ক কেটে দেবে। এটাকে 273 যোগ করে যেটা পেয়েছি সেটা বসাবো, 306 গুণ v1 কত আমাদের 400, v1 কত 400। আচ্ছা t1 কত আমাদের 300, কাটো, রসগোল্লা কেটে গেল, 3 দিয়ে গেল, 3 একে 3, 0, 3 দুগুণে 6, ইন্টু করো, অতএব v2 মান পেয়ে গেলাম 4 দুগুণে 8, 0, 8। এককটা কি হবে, অবশ্যই সেন্টিমিটার কিউব হবে, অতএব আয়তন হবে 808 সেন্টিমিটার কিউব। আসলে বুঝতে পেরেছো, পুরো সিম্পল কনসেপ্ট। আগে অঙ্কটা পুরো বুঝবে যে কোন সূত্র, যদি চাপ স্থির থাকে চার্লসের সূত্র, বিকল্প সূত্র ইউজ করে v1/v2 সমান t1/t2। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক। এটা একটি সহজ অঙ্ক, তবে একটু টুইস্ট আছে, অঙ্কটা পড়ে একটু বুঝতে হবে। এসটিপিতে যখন বলবে তখন তোমার মাথার মধ্যে চলে আসবে যে প্রমাণ চাপ এবং প্রমাণ উষ্ণতা। প্রমাণ উষ্ণতা মানে হলো তোমার 0 ডিগ্রি সেলসিয়াস, আর প্রমাণ চাপ মানে 76 সেন্টিমিটার এইচজি, রাইট? তো একটু পরিপুরোটা, এসটিভিতে 91 সেন্টিমিটার কিউব আয়তনের কোনো গ্যাসকে উত্তপ্ত করে উষ্ণতা করা হলো তোমার 273, এসের থেকে উল্টোলা পড়ছি, 27 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, গ্যাসের চাপ অপরিবর্তিত, গ্যাসের চাপ 76 ছিল, 76 রয়েছে, অপরিবর্তিত মানে চার্লসের সূত্র থাকলে ওই উষ্ণতায় মানে এই 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে? আচ্ছা, ছিল তোমার আয়তন 91, তখন উষ্ণতা ছিল কিন্তু গ্যাসটা কিসে আছে, এসটিভিতে আছে, দ্যাট মিনস উষ্ণতা কত 0 ডিগ্রি, ঠিক আছে? আর চাপ চাপ তো অপরিবর্তিত, চাপ চেঞ্জ হবে না। এই উষ্ণতা 0 থেকে কত করা হলো, উত্তপ্ত করে করা হলো 27। তাহলে এটা আমাদের T1 মানে প্রাথমিক উষ্ণতা, এটা হলো আমাদের V1 মানে প্রাথমিক আয়তন। তারপরে উষ্ণতা বাড়িয়ে কত 27 করা হলো, এটা তাহলে আমাদের T2। আর কত আয়তন হবে মানে V2 আমাদের চেয়েছে, তো লিখে ফেলি একটু, এগুলো সেলসিয়াস থেকে আগে কেলভিনে আনি। প্রাথমিক উষ্ণতা T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস সমান 0 প্লাস 273 করলেই তবে কেলভিনে আসবে, কেলভিন পেয়ে গেলাম 273 কেলভিন। আচ্ছা V1 কত, V1 দিয়ে দিচ্ছে 91 সেন্টিমিটার কিউব। আচ্ছা T2 কত, T2 হলো আমাদের বলে দিয়ে 27 ডিগ্রি সেলসিয়াস, মানেই হলো 27 যোগ 273 করলেই আমরা পেয়ে যাব কেলভিন, 300 হবে, তাই তো? হ্যাঁ 300, ঠিক আছে, 300 কেলভিন। V2 আমরা জানি না, জিজ্ঞাসা চিহ্ন, তাহলে এটা চার্লসের সূত্র পড়বে, তাহলে চার্লসের বিকল্প সূত্র থেকে পাই, কি পাই, V1 V2/T1 T2, কি চাই, V2 চাই, উল্টে দাও, V2/V1 T2/T1, জাস্ট উল্টে দিলাম, চাই আমাদের V2, তাই V2কে এদিকে রাখো, V1টাকে ওদিকে পাঠিয়ে দাও কোনাকুনি, তাহলে V2 সমান কোনাকুনি গুণ T2 ইন্টু T1, সব গুলিয়ে যাচ্ছে, স্পিডে বলছি তো। আচ্ছা মানগুলো বসিয়ে দিই চটপট। T2 কত আমাদের কইছে, T2 বাবা, হ্যাঁ T2 বাবা হলো 300, V1 কত 91, T1 কত 273 কেলভিন। একক লিখবো না অবশ্য, আমরা কাটাকুটি করি, ওরে বাবা কাটাকুটি কিরম দেখাচ্ছে দেখি, 3 দিয়ে কাটে কি, 7 দিয়ে 10, 2 12, হ্যাঁ 3 দিয়ে কাটবে, 3 100 300, 3 9 27, 3 একে 3, 91 এখানে উড়ে গেল, 100 পড়ে আছে, অতএব V সমান 100, আয়তন কি হবে সেন্টিমিটার কিউব, অতএব অন্তিম আয়তন হবে 100 সেন্টিমিটার কিউব। আশা করি বুঝতে পারছো। নেক্সট অঙ্ক যাই, একটু অ্যাডভান্স অঙ্ক আনলাম, কিন্তু জাস্ট এটা অনেক সহজ অঙ্ক, একটু পড়ি।
দেখতে না খারাপ। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে যদি চাপ অপরিবর্তিত রাখা হয়? এই ধরনের অঙ্ক বয়েলের সূত্র আমি দিয়েছিলাম, এখানেও দিলাম। এটা চার্লস কিভাবে বুঝলে তুমি? না, এখানে অপরিবর্তিত চাপ বলেছে, তাই চার্লসের সূত্র সাহায্যে আমাদের করতে হবে। আমাদের কি চেয়েছে যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তনটা দ্বিগুণ হয়ে যাবে। আগে যদি ভি থাকে, পরবর্তীতে টু ইন্টু ভি হয়ে যাবে বা V1 হয়ে যাবে। তাহলে অন্তিম উষ্ণতাটা প্রাথমিক উষ্ণতার ডবল। প্রাথমিক উষ্ণতা 10 হলে অন্তিমটা 20 হয়ে যাবে। তো আমরা কিছু জিনিস ধরে নিতে হবে, যেগুলো জানা নেই ধরে নিতে হবে। তো এখানে ধরি প্রাথমিক উষ্ণতা, প্রাথমিক উষ্ণতা দেয় আছে, ধরার কিছু নেই। প্রাথমিক আয়তন ধরি, প্রাথমিক আয়তন ধরো V1, ঠিক। তখন উষ্ণতা কত? তখন উষ্ণতা T1 সমান 27 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, 27 ডিগ্রি সেলসিয়াস রাখলে কি হবে? যেহেতু আমরা চার্লসের সূত্র সমস্ত অঙ্ক বিকল্প সূত্রের সাহায্যে করব, তাহলে এটাকে আমার কেলভিনে পরিণত করে নিতে হবে। তাহলে আমাদের প্রাথমিক আয়তন কত? V1, আর প্রাথমিক উষ্ণতা হলো 300 কেলভিন, ঠিক আছে। এবারে বলছে কত ডিগ্রি সেলসিয়াস। আমাদের সেলসিয়াসের উত্তর চেয়েছে বটে, কিন্তু আমি ধরে নেব যে অন্তিম উষ্ণতা T2, এটা কেলভিনে ধরলাম। পরবর্তীতে আমি উত্তর বার করার পরে এই কেলভিন থেকে 273 বিয়োগ করে দিলে সেলসিয়াস পাবো। সেলসিয়াসের সঙ্গে 273 যোগ করে কেলভিন পাওয়া যায়, তেমনি উল্টোভাবে কেলভিন থেকে 273 বিয়োগ দিলে আমরা সেলসিয়াস পেয়ে যাই। সো আমি অন্তিম উষ্ণতা T2 ধরলাম, এবং আয়তনটা বলেই দেওয়া আছে আগের আয়তনের দ্বিগুণ হবে। কি হবে? দ্বিগুণ। এবং অন্তিম আয়তন, যেটাকে আমরা V2 বলে আখ্যায়িত করি, সেটার মান হবে আগেরটার দ্বিগুণ। আগে ছিল V1, এখন তার দ্বিগুণ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চার্লসের সূত্রটা প্রয়োগ করব। চার্লসের সূত্রানুসারে লিখতে পারি V1/V2 সমান T1/T2। এবার আমরা মানগুলো পুট করব। V1 তো V1 ধরে নিয়েছি, কোনো চাপ নেই। কি বার করতে বলেছে দেখি। আমাদের বার করতে হবে কিন্তু T2 এর মানটা কত। তাই T2টাকে এদিকে আনি, ব্যাপারটাকে উল্টে দিয়ে দেখি। V2/V1, T2/T1। আচ্ছা, এই T1টাকে দিয়ে গুণ করে দিই, তাহলে V2 ইন্টু T1। আগে এই হিসাবটা করে নেবে, তারপরে মান পুট করবে, তাহলে সহজ হবে তোমার জন্য। ব্যাপারটাকে উল্টে লিখি। T2-র মানটা জানতে পারলেই তো হলো, তাই না? এক্স্যাক্টলি কত জানতে গেলে আমাদের এইভাবে ক্যালকুলেশন করতে হবে। V2-র মান, এই যে V2-র মান দেওয়া আছে, V2-র মান হলো এটা। আমি একটু V2-র জায়গায় কিন্তু V2 আর লিখবো না, কাটাকুটি করতে হবে, তো তাই V2-র জায়গায় আমি এই মানটা বসিয়ে দিলাম। আর T1 এর মানটা কত দেখি, দেওয়া আছে 300 কেলভিন। কত কেলভিন? 300 কেলভিন প্রাথমিক উষ্ণতা দেওয়া ছিল। V1 কত? তো V1 তো ধরে নিয়েছি, V1 এই V1 কেটে গেল। দেখো, V2টাকে V1 এর সাহায্যে লিখেছি বলে কাটতে পারলাম। V2 মানে কি? প্রাথমিক আয়তনের দ্বিগুণ, তাহলে 2 ইন্টু প্রাথমিক আয়তন, আর এই আয়তন কেটে গেল। সরি, আমি কেলভিন লিখে ফেলেছি, কেলভিন লেখা যাবে না। আলটিমেটলি T2-র মান কত বাড়ালো বলতো? 3 দুগুণে 6, মানে 600। এটা 600 কেলভিন বাড়ালো। 600 কেলভিন মানেই তাহলে অন্তিম উষ্ণতা 600 কেলভিন, বা 600 বিয়োগ 273। দ্যাট মিন্স, বিয়োগটা করো, 7 হাতে থাকে 1, 2 হাতে থাকে 1, 3, 327 ডিগ্রি সেলসিয়াস হলে আয়তন দ্বিগুণ হবে। আশা করি বুঝতে পারছো, অঙ্কটা খুব ইজি ছিল। আর একটু অ্যাডভান্স অঙ্ক আনা হলো, দেখো অঙ্কটা পড়ে দেখো বুঝতে পারছো কিনা। স্থির চাপে, বাস প্রথমে ক্লু পেয়ে গেলাম, এটা আমার চার্লসের সূত্র।
কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়িয়ে তোমার বাড়ানো আছে, দেখি বলা আছে 596 ডিগ্রি সেলসিয়াস করা হলো। তো প্রাথমিক উষ্ণতা পেয়ে গেলাম T1 পেয়ে গেলাম, আর এটা আমাদের T2। ঠিক আছে, উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? এখানে আমাদের অনুপাত বার করতে বলেছে। আমরা প্রাথমিক আয়তনও বলে দেয়নি, অন্তিম আয়তনও বলে দেয়নি, শুধু বলে দিয়েছে T1 T2 অর্থাৎ প্রাথমিক উষ্ণতা এবং অন্তিম উষ্ণতা। আমরা যে দুটো জানি না অর্থাৎ প্রাথমিক আয়তন এবং অন্তিম আয়তন ধরে নেব। ধরি গ্যাসের প্রাথমিক আয়তন V1 এবং গ্যাসের অন্তিম আয়তন V2। আর যেগুলো দেয়া আছে T1 সমান মানে প্রাথমিক উষ্ণতা সমান 0 ডিগ্রি সেলসিয়াস। সবসময় মাথা মতো ঢুকিয়ে রাখবে, সেলসিয়াস অঙ্ক করা যাবে না, এটা কেলভিনে পরিণত করো। T2 কত? 596 হলো এটা, এটাকে কেলভিনে করো। কত? 9 থেকে 1 3 8 হলো আশা করি। এবারে জাস্ট আমরা সূত্রটা লিখব। চার্লসের সূত্র অনুযায়ী পাই। আমরা বিকল্প সূত্র লিখতে পারো বা এরকম চার্লসের সূত্র লিখলেও হবে। V1 V2 বাই T1 T2। আচ্ছা, জাস্ট মানগুলো বসিয়ে দিই। অনুপাত মানি হলো সমজাতীয় রাশির ভাগফল। T1 কত? 0 ডিগ্রি সেলসিয়াস। আমাকে 0 ডিগ্রি সেলসিয়াস লিখবো না, 273 লিখবো। T2 কত হলো? আচ্ছা, ব্যাপার আছে, আচ্ছা আমি পরে বলছি। এটা 3 দিয়ে যাবে। তাহলে আমি দেখতে পেলাম যে V1:V2 সমান 1:3, কিন্তু উত্তর কি চেয়েছে? উত্তর চেয়েছে অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তন। তাহলে অন্তিমটাকে আগে রাখতে হবে, প্রাথমিকটাকে পরে রাখতে হবে। V2টাকে আগে রাখি, মানে ব্যাপারটাকে উল্টে দেবো। এটা খেয়াল রেখে তোমরা অঙ্ক করবে, যেটা প্রথমে বলা থাকবে অনুপাতের ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে এটা। তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার কত? 3:1। অন্তিমের সাথে প্রাথমিক আয়তন অনুপাত 3:1। আচ্ছা, এই কটা অঙ্ক বাদে আরও যদি কোনো তোমাদের অঙ্ক সমস্যা থাকে সেটা কমেন্টে আমাকে জানাতে পারো, আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করে দেবো। আজকে এই পর্যন্ত, টাটা।